আজ আমরা দ্বিতীয় অধ্যায় শিশুর বিকাশ, ধারণা ও নীতিসমূহ চাইল্ডস ডেভেলপমেন্ট কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস সম্পর্কে আলোচনা করব। আশা করি দুটো অংশে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করতে পারবো। প্রথমেই দেখো, শিখন সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে বলা যেতে পারে শিখনের প্রধান ভিত্তি হলো বিকাশ এবং বৃদ্ধি। তাহলে এই বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আগে আমাদের জানতে হবে। মনোবিদ আর্নল্ড জোন্স তিনি বলেছিলেন, দেহের উচ্চতা এবং ওজন এদের বেড়ে যাওয়াকেই বলা হচ্ছে বৃদ্ধি। যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি পায় ইত্যাদি। তাহলে বৃদ্ধি বলতে সাধারণভাবে বোঝা যাচ্ছে দৈহিক আচরণগত যে পরিবর্তন। শিক্ষা এবং মনস্তত্ত্বে বৃদ্ধি বলতে শুধুমাত্র আকার এবং আয়তনে বৃদ্ধি বোঝায় না, পরিণমনও এর অন্তর্ভুক্ত। পরিণমন বা ম্যাচুরেশন বলতে কি বোঝা যায়? যে কোনো কিছু করার জন্য যে উপযুক্ত স্তরে উপনীত হওয়া। যেমন হাঁটার জন্য পায়ের যে মাংসপেশিগুলো উপযুক্ত পরিমাণে শক্তিশালী হওয়া প্রয়োজন। তাহলে হাঁটতে পারবো আমরা তখনই যখন পায়ের মাংসপেশিগুলো শক্তিশালী হবে। তাহলে এই যে পায়ের মাংসপেশিগুলো শক্তিশালী হলো, তাহলে হাঁটার জন্য একটা উপযুক্ত স্তরে উপনীত হওয়া গেল, একেই বলা হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন। তাহলে দেহের উচ্চতা ওজন বৃদ্ধিকে বলা হচ্ছে বৃদ্ধি। কোনো কিছু করার জন্য উপযুক্ত স্তরে উপনীত হওয়াকে বলা হচ্ছে ম্যাচুরেশন। এবার আসছি বিকাশ। বিকাশ বা ডেভেলপমেন্ট বলতে কি বোঝা যায়? বৃদ্ধির ফলে বিকাশ ঘটে, কিন্তু বৃদ্ধিই বিকাশ নয়। বিকাশ হচ্ছে কোনো একজন শিক্ষার্থীর বা ব্যক্তির ক্রমাগত পরিবর্তন, যেটা শুধুমাত্র শারীরিক পরিবর্তনের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। এর জন্য ক্রিয়াগত পরিবর্তন আবশ্যিক। ক্রিয়াগত পরিবর্তন মানে হচ্ছে কিছু করার ক্ষমতা, কিছু করার উৎকর্ষতা অর্জন যখন করা যায় বৃদ্ধির মাধ্যমে, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিকাশ। যেমন মনে করো যে কোনো একজন শিশুর পায়ে ত্রুটি আছে, তাহলে সে হাঁটতে পারছে না। এবার বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু তার পায়ের বৃদ্ধি ঘটছে, পা বড় হচ্ছে, তাহলে এখানে বৃদ্ধি ঘটছে, কিন্তু তখনও সে সুষ্ঠুভাবে হাঁটতে পারছে না, মানে তার কার্যকারিতার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখানে বলা হবে যে শিশুর পায়ের বৃদ্ধি হয়েছে কিন্তু বিকাশ হয়নি। তাহলে বৃদ্ধি, পরিণমন এবং বিকাশ এই সম্পর্কে আশা করি বোঝা গেল। এরপর আসি দেখো বৃদ্ধির বৈশিষ্ট্য, নীতি এবং শিক্ষাগত তাৎপর্য। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড প্রিন্সিপালস অফ গ্রোথ অ্যান্ড এডুকেশনাল সিগনিফিক্যান্স। বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো কি কি? দেখো, প্রথমেই বলা হচ্ছে যে বংশধারা এবং পরিবেশ এই দুইয়ের মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু বৃদ্ধি ঘটে। বংশধারা বা বংশগতি কি? কোনো একজন শিশু তার বাবা মার কাছ থেকে বা অন্য কোনো পূর্বপুরুষদের কাছ থেকে জন্মসূত্রে যে সমস্ত বৈশিষ্ট্য লাভ করে সেগুলোকেই বলা হচ্ছে কি জৈবিক বা দৈহিক বৈশিষ্ট্য, যেগুলো পরবর্তীকালে তার বৃদ্ধিতে কাজে লাগে। আর পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের যে আবহাওয়া, জলবায়ু, জল, মাটি, বাতাস, এই সব কিছু নিয়েই, বিদ্যালয়, আশেপাশের মানুষজন, সব কিছু নিয়েই হচ্ছে পরিবেশ। তাহলে এই পরিবেশ এবং বংশগতি এর মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু বৃদ্ধি ঘটে। এটা বৃদ্ধির একটা বৈশিষ্ট্য। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। মনোবিদ H.V. মেরিডিথ বৃদ্ধির হারের ওপর লংগিটিউডিনাল টেকনিক্স প্রয়োগ করেছিলেন। তিনি একই শিশু বা শিশুদলকে দীর্ঘ সময়ব্যাপী অধ্যয়ন করেছিলেন। আসলে আমরা আগেই পড়েছিলাম যে ক্লিনিক্যাল পদ্ধতি বা ক্লিনিক্যাল প্রসেস এটা মূলত দুভাবে হয়, ক্লিনিক্যাল কেস স্টাডি এবং বিকাশমূলক কেস স্টাডি। এই বিকাশমূলক কেস স্টাডির দুটো অংশ দুভাবে করা যেতে পারে, অনুভূমিক কৌশল বা ক্রস সেকশনাল টেকনিক্স এবং উলম্ব কৌশল বা লংগিটিউডিনাল টেকনিক্স। এই লংগিটিউডিনাল টেকনিক্স বা উলম্ব কৌশলে একজন শিশুর জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত বিভিন্ন দিকের বিকাশ পর্যবেক্ষণ করা হয় এবং বিকাশের ধারা সম্পর্কে মন্তব্য করা হয়। এই পদ্ধতিটা দীর্ঘ। এই পদ্ধতি অ্যাপ্লাই করেছিলেন H.V. মেরিডিথ, মনোবিদ। তিনি এই অধ্যয়নের ফলে কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন যে জন্ম থেকে 2 বা 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি থাকে। 2.5 বছর থেকে বয়ঃসন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত। বয়ঃসন্ধিক্ষণ বা টিন এজ 13 to 19, 13 থেকে 19, এটাকে মোটামুটি 12 থেকে 20 এটাকে ধরা হয় বয়ঃসন্ধিকাল। তাহলে 12 2 বছর পূর্ব মানে
10 বছর, তাহলে 2.5 বছর থেকে 10 বছর পর্যন্ত বৃদ্ধির হার কিন্তু হ্রাস পায়। বয়ঃসন্ধিগণের কিছু পূর্ব থেকে মানে 11 বছর থেকে 20 বছর পর্যন্ত বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়। বয়ঃসন্ধিগণের পরে অর্থাৎ 20 বছরের পরে বৃদ্ধি ধারাবাহিকভাবে হ্রাস পায়। এটার শিক্ষার ক্ষেত্রে তাৎপর্য কি? শিক্ষার ক্ষেত্রে তাৎপর্য হচ্ছে যেহেতু 2.5 বছর থেকে 10 বছর পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পেলেও 11 থেকে 20 পর্যন্ত বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়, তাই প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যে শিক্ষকগণ তারা ছাত্রছাত্রীদের দ্রুত বৃদ্ধি হওয়ার স্বার্থে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এবং অনুশীলনের ব্যবস্থা করবেন। তাহলে এই জন্যই তো মিড ডে মিলের ব্যবস্থা। তাহলে এইভাবে শিক্ষা মনোবিজ্ঞানকে ব্যবহার করা হচ্ছে বিদ্যালয়ের প্রাঙ্গণে, তাই তো? এটা বৃদ্ধির একটা বৈশিষ্ট্য যে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। বৃদ্ধি এবং অনুশীলন, দেখা গেছে বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব রয়েছে। অনুশীলন করা হলে বৃদ্ধির হার বৃদ্ধি পায়। বৃদ্ধির অপর একটা বৈশিষ্ট্য হলো শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায়, আবার কিছু কিছু শিশুর বৃদ্ধির হার একটু কম হয়। শিক্ষকেরা শিক্ষার্থীর এই যে বৃদ্ধির হারের যে তারতম্য তার উপর ভিত্তি করে কিন্তু শিক্ষা পরিকল্পনা রচনা করবেন। বৃদ্ধির অপর একটা বৈশিষ্ট্য দেখো, ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে। যে শিশু বৃদ্ধির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকে সে সারা জীবনে এগিয়ে থাকে। তার জন্য সেইভাবে মনোবিজ্ঞান সম্মতভাবে কর্মসূচি রূপায়ণ করতে হয় শিক্ষককে। বৃদ্ধির অপর বৈশিষ্ট্য হচ্ছে একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক থাকে। এমন কখনো হয় না যে বৃদ্ধি হঠাৎ করে থেমে গেল আবার কখনো শুরু হলো, এটা কখনোই ঘটে না। এই যে বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক, এটার একটা সুবিধা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রেও কিন্তু শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে এই ধারাবাহিকতা বজায় রাখা যায়। কিন্তু এর অসুবিধা হচ্ছে যে বৃদ্ধি তো নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক, কিন্তু এক্ষেত্রে স্তর ভাগ করা কিন্তু বিজ্ঞানসম্মত নয়। তাহলে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানলাম যে বংশধারা এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে বৃদ্ধি ঘটে, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়, অনুশীলনের দ্বারা কিন্তু বৃদ্ধি প্রভাবিত হয়, বিভিন্ন শিশুর মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায় এবং সেই অনুযায়ী তাদের জন্য শিক্ষা পরিকল্পনা রূপায়ণ করতে হয়। ব্যক্তিভেদেও বৃদ্ধির সমাহার সাধারণভাবে বজায় থাকে, যারা এগিয়ে থাকে তারা সারা জীবনই এগিয়ে থাকে। একটা স্তর পর্যন্ত বৃদ্ধি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক হয়। এরপর আসি বিকাশের বৈশিষ্ট্য এবং নীতিসমূহ। বিকাশ বলা হলো যে বৃদ্ধির ফলে যদি ক্রিয়াগত পরিবর্তন ঘটে বা কোনো কিছু কাজ করার ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করা যায়, তাহলে সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে বিকাশ। বিকাশের বৈশিষ্ট্যগুলো কী কী দেখো, শিখনের ফলে বিকাশ ঘটে। তাহলে কোনো শিক্ষার্থীকে যদি উপযুক্তভাবে শিক্ষা দেওয়া যায় তাহলে তার ফলে তার আচরণের পরিবর্তন ঘটে, সে সমাজ জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে চলতে শেখে, তার সর্বাঙ্গীন উন্নতি সাধন ঘটে অর্থাৎ তার বিকাশ ঘটে। বিকাশ হলো সংশ্লেষণ। পিঁয়াজে বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শিখন অভিজ্ঞতাগুলোর সমন্বয় বলে অনেক মনোবিদ বিকাশকে সংজ্ঞায়িত করেন, কিন্তু প্রকৃতপক্ষে বিকাশ একটা প্রক্রিয়া। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখন এগুলো সামগ্রিক বিকাশকে কার্যকরী করে তোলে। মনোবিদ পিঁয়াজের মতে বিকাশের 4টি প্রক্রিয়া আছে: পরিণমন বা ম্যাচুরেশন, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, মানসিক যোগাযোগ বা মেন্টাল কানেকশন, যেটা ভাষার মাধ্যমে, বিদ্যালয়ে বা বাবা মার কাছ থেকে শেখার মাধ্যমে ঘটে, আর ভারসাম্যকরণ বা ব্যালেন্স। বিকাশের অপর একটা বৈশিষ্ট্য হলো বিকাশ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বিকাশ ঘটে, যদিও এর হারটা বিভিন্ন সময় কিন্তু কম বেশি হয়। বিকাশের অপর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির বিভিন্ন বিকাশগুলো পারস্পরিক সম্পর্কযুক্ত। কোনো একজন ব্যক্তির কোনো এক ধরনের বিকাশ ঘটলে সেটা কিন্তু অন্যান্য বিভিন্ন প্রকার বিকাশ, দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ ইত্যাদি সবার সঙ্গেই সংযুক্ত হয়। কোনো একটি ক্ষেত্রে বিকাশ পৃথকভাবে ঘটে না। বিকাশের অপর বৈশিষ্ট্য হচ্ছে বিকাশ একটা ব্যক্তিগত প্রক্রিয়া। দেখা যায় যে শুধুমাত্র ব্যক্তিগত পার্থক্যটা ব্যক্তিতে ব্যক্তিতে নয়, একই ব্যক্তির বিভিন্ন বয়সেও কিন্তু বিভিন্ন হারে বিকাশ ঘটতে পারে। বিকাশের অপর বৈশিষ্ট্য হলো বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। যেমন উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, যখন কোনো একজন শিশু কিছুকে ধরতে চেষ্টা করে তখন সমস্ত হাত দিয়ে সে ব্যাপারটাকে ধরে, তারপর হাতের সমস্ত আঙুলগুলো ব্যবহার করে, অবশেষে দেখা যায় সে মাত্র 2 বা 3টে আঙুল দিয়েই জিনিসটাকে ধরতে পারে। তাহলে দেখা গেল যে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে।
বিকাশের অপর বৈশিষ্ট্য হচ্ছে বিকাশের লিঙ্গগত পার্থক্য দেখা যায় যে বালিকারা কিন্তু বা মেয়েরা ছেলেদের থেকে অনেক আগে পরিণত হয় এবং মেয়েদের বয়ঃসন্ধিক্ষণটাও অনেক আগে আসে। এবং সব শেষে বিকাশের অপর একটা বৈশিষ্ট্য হলো বিকাশের নীতি। বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল, কার সঙ্গে? পরিবেশের সঙ্গে ব্যক্তির বা পরিবেশের সঙ্গে বংশগতির। বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। বিকাশ কিন্তু একটা ধারাবাহিকতা মেনে চলে, নিরবিচ্ছিন্নভাবে বিকাশ ঘটে। বিকাশ ওপর থেকে শুরু হয়, নিচের দিকে ঘটে, মস্তিষ্ক থেকে নিচের দিকে ক্রমাগত বিকাশ ঘটতে থাকে। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। বিকাশের ফলে চলন ঘটে, তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়। বিকাশ প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে একইভাবে ঘটে। প্রথমে শিশু হামাগুড়ি দেয়, তারপর দাঁড়ানো শেখে, তারপর হাঁটতে শেখে। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। ঠিক আছে, এরপর আসি বৃদ্ধি এবং বিকাশের পার্থক্যগুলো সম্পর্কে। ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো, বৃদ্ধি কাকে বলে? আকার এবং আয়তনে বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি। আকার আয়তনে বৃদ্ধির সঙ্গে সক্রিয়তা এবং কার্য সম্পাদনে উৎকর্ষতা, মানে কত ভালোভাবে কাজটা আমরা সম্পন্ন করছি, সেটা বিকাশের অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয় পার্থক্যতে আসে, দেখো, বৃদ্ধি হচ্ছে কারণ, বিকাশ হচ্ছে তার ফল। বৃদ্ধির ফলেই বিকাশ ঘটে, কিন্তু বৃদ্ধিই বিকাশ নয়। 3, দেখো, বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বিকাশের ধারণায় দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক এই সমস্তই কিন্তু অন্তর্ভুক্ত। 4 নম্বর পার্থক্যে চলে এসো, বৃদ্ধি স্বতঃস্ফূর্ত, কিন্তু অনুশীলনের প্রভাব এক্ষেত্রে দেখা যায়। আর পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত। এটা একটা পার্থক্য। অনুশীলনের ফলে বৃদ্ধি বিশেষ ক্ষেত্রেই নির্দিষ্ট। কথার অর্থ হচ্ছে, তুমি যদি হাতের পেশির ব্যায়াম করো তাহলে হাতের পেশিরই বৃদ্ধি হবে, পায়ের পেশির উপর কিন্তু এর কোনো প্রভাব থাকবে না। কিন্তু বিকাশ সামগ্রিক। মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক, প্রাক্ষবিক ইত্যাদি বিকাশের উপরও কিন্তু দেখা যায়। বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, কিন্তু বিকাশ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ ঘটে। বৃদ্ধিকে পরিমাপ করা যায়, বিকাশকে পর্যবেক্ষণ করা যায়। বৃদ্ধি পরিমাণগত, বিকাশ হচ্ছে গুণগত। শিক্ষা বৃদ্ধির পরিমাণকে প্রভাবিত করে, আর শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ। এরপর আমরা বিকাশের স্তরগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। দেখো, স্টেজেস অফ ডেভেলপমেন্ট। বিকাশের স্তরের ক্ষেত্রে প্রথমেই আসছে প্রিনেটাল বা প্রাক জন্ম। নিষেক থেকে 280 দিন পর্যন্ত এর সময়সীমা। এখানে প্রধানত মাতৃগর্ভে থাকাকালীন শিশুর শারীরিক এবং সঞ্চালনমূলক বিকাশ ঘটে। জন্মকালীন বা পেরিনেটাল, প্রসবের সময়। এক্ষেত্রে কিন্তু শিশুর কোনো বিকাশ এই সময় লক্ষ্য করা যায় না। এরপর আসছে জন্মোত্তর বা জন্মের পরে, যেটাকে বলা হয় পোস্টনেটাল। তার 4টে ভাগ রয়েছে: শৈশব বা ইনফ্যান্সি, প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড, পরবর্তী বাল্যকাল বা লেটার চাইল্ডহুড এবং কৈশোর বা অ্যাডোলেসেন্স। তাহলে দেখো, শৈশব এটাকে বলা হয় প্রথম 2 বছর পর্যন্ত, জন্ম থেকে 2 বছর, এটাকে বলা হয় শৈশব বা ইনফ্যান্সি। এই সময় শিশুর মূলত শারীরিক এবং সঞ্চালনমূলক বিকাশ ঘটে। প্রথম বাল্যকাল আর্লি চাইল্ডহুড, এটা 2 থেকে 6 বছর। এক্ষেত্রে জ্ঞানমূলক, ভাষা, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক এবং ব্যক্তিত্বের বিকাশ ধীরে ধীরে শুরু হয়। পরবর্তী বাল্যকাল বা লেট চাইল্ডহুড 6 থেকে 11 বছর। এক্ষেত্রেও জ্ঞানমূলক, প্রক্ষোভ, নৈতিক, সামাজিক, ব্যক্তিত্বের বিকাশ ক্রমাগত এগিয়ে চলে। কৈশোর বা অ্যাডোলেসেন্স, যেটা হচ্ছে 11 থেকে 20 বছর, এখানে এই বিকাশগুলো কিন্তু পরিপূর্ণতা লাভের দিকে অগ্রসর হয়। এরপরে আসে, দেখো, প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট। এটা হচ্ছে 20 থেকে 60 বছর পর্যন্ত। এখানেও বিকাশ, সব রকমের বিকাশ কিন্তু ঘটতে থাকে। বৃদ্ধ অবস্থা বা ওল্ড এজ, এটা হচ্ছে 61 বছর থেকে মৃত্যু পর্যন্ত। এই সময় কর্মক্ষমতা হ্রাস পায়, স্মৃতি ভ্রংশ দেখা যায়, স্বাস্থ্যহীনতা দেখা যায় এবং দুর্বলতা আসে। তাহলে আজ এই পর্যন্তই থাক। পরদিন আমরা শিশুদের বিভিন্ন ধরনের বিকাশ, যেমন প্রত্যক্ষণের বিকাশ, পারসেপচুয়াল ডেভেলপমেন্ট, দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সঞ্চালনমূলক বিকাশ, মোটর ডেভেলপমেন্ট, যার মধ্যে ভাষা ও বচনের বিকাশও পড়ে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ ডেভেলপমেন্ট, এছাড়াও সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট, প্রাক্ষবিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট এবং মানসিক বিকাশ, মেন্টাল ডেভেলপমেন্ট সম্পর্কে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও
এবং সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো। ধন্যবাদ।